কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। কাঁধের ওপর রাখা বড় ছিপটাকে একবার ডান কাঁধ থেকে বাঁ কাঁধে তুলে নেয় নিতাই। তারপর বলে, আচ্ছা বাবা, আমরা এই বিকেলবেলা মাছ ধরতে যাচ্ছি কেন? দিঘির কাছে দুপুরবেলা গেলেই তো হতো। তাছাড়া একটু পরেই সন্ধ্যা নামবে, তখন আর কিছু ভালোভাবে দেখা যাবে নাকি? নিতাইয়ের কথায় হেসে উঠে হারাধন বলে, সব কিছু দেখা যাবে। শুধু দেখা যাবে কেন, দিঘির জল কাচের মতো পরিষ্কার। তাছাড়া দেখা যাবে বলেই তো আমি সঙ্গে করে হ্যারিকেন নিয়ে এসেছি, সঙ্গে টর্চও আছে। এরপর একটা কথা বলে নি নিতাই। বাবার কথাটা শুনে নিতেই দেখল বাবা তার দিকে যে চোখে তাকিয়েছে তাতে একটা অদ্ভুত ভাব। সূর্য পশ্চিম দিকে ঢলতে শুরু করেছে। নিতাইয়ের বাবা হারাধন মাঠের কাজ সেরে ফিরে আসে তার ঘরে। বাবা অনেক গল্প বলে, অদ্ভুত অদ্ভুত গল্প বলে, কিন্তু আজ বাবার মুখের দিকে তাকিয়ে নিতাই কেমন চমকে উঠল। কি হয়েছে বাবা? নিতাইয়ের বয়স একদম কম নয়, তার বয়স 15 বছর। তবে নিতাইকে দেখলে আরো বেশি বয়স বলে মনে হয়, লম্বা চওড়া বেশ। নিতাইয়ের বাবা হারাধনও তার মতোই লম্বা। হারাধন একবার এদিক ওদিক তাকিয়ে নিল। বিকেলটা যেন আজ হঠাৎ করেই নেমে এসেছে। আকাশে কালো মেঘ। দিঘিতে মাছ ধরতে যাওয়ার কথা আছে, মনে মনে ঠিক করে রেখেছিল। কাউকেই বলেনি, জানতো কাউকে বললেই বাধা দেবে। এমনকি নিজের মাকে বললেও সে যেতে দেবে না, বলবে, ওই দিঘিতে মাছ ধরতে যেতে হবে না রে বাবা, ওখানে গিয়ে আবার কোন বিপদে পড়বে কে জানে। দেখ নিতাই, দিঘির কাছে গিয়ে আমার কথা না শুনে কিছু করবি না, আর আমার কথা না শুনে জলের মধ্যে কিন্তু নামবি না, ভুলেও নামবি না। হারাধন কখনো নিতাইকে এমন কথা বলেনি। উল্টে নিতাই কারুর গাছে উঠে আম পারলে কিংবা নদীতে অনেকক্ষণ পর্যন্ত সাঁতার দিয়ে চোখ লাল করে বাড়ি ফিরলে নিতাইয়ের মা বকলেও বাবা কিছু বলতো না। উল্টে বলতো, আরে এখন করবে না তো কখন করবে, এখনই তো বয়স। কিন্তু আজ বাবার মুখে এমন স্পষ্ট বারণ আর তার চোখের দিকে দেখে নিতাই অবাক হয়ে গিয়েছিল। হারাধন পথ চলতে লাগলো, আর একটা কথাও বলল না। হাঁটতে হাঁটতে ওরা যখন সেই দিঘির পাড়ে এসে পৌঁছেছে, তখন বিকেলটা যেন ঝুপ করে সন্ধেতে পরিণত হয়েছে। আসলে গ্রামের বাইরের দিকে এই দিঘিটা একসময় কোনো রাজরাজরার আমলের ছিল। দিঘির একদম শেষের দিকের ফাঁকা জায়গাটা পেরিয়ে গেলে একটা প্রাসাদের ধ্বংসস্তূপ এখনো চোখে পড়ে। ছোট থেকেই নিতাই ওটা দেখছে। কোন রাজা, তারা কেমন ছিল, সেই সব নিয়ে গ্রামে অনেক জল্পনা কল্পনা থাকলেও কেউ ওদের দেখেনি। কারণ এই গ্রাম যখন গড়ে উঠেছে তখন ওই প্রাসাদটা ধ্বংসাবশেষ হয়ে গেছে। এখন সাপখোপ শিয়াল ছাড়া ওখানে আর কিছুই থাকে না। নিতাইকে নিয়ে হারাধন দিঘির এক পাশে আগাছার কাছে বসল। একদিকে সিঁড়ি নেমে গেছে, নিচের সিঁড়ির দিকে ওরা কোনো কারণে গেল না, আগাটার কাছে বসল। দিঘির জল কিন্তু বেশ খানিকটা নিচে, এখান থেকে ভাঙা পাড় ধরে নিচে নামতে হবে। সঙ্গে করে টোপ, চার সব কিছুই নিয়ে এসেছিল হারাধন। সেগুলো ফেলে ছড়িয়ে বসল। একটা বড় ছিপ, তার সঙ্গে একটা ছোটটা নিতাইয়ের জন্য আর বড়টা হারাধনের। হুইল ছিপের লম্বা চাকাটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেটা বালির কাছে রাখলো হারাধন। বাবা, এখানে কি কি মাছ আছে? আচ্ছা, মাছ যখন আছে তখন তো জাল দিয়েই ধরলে হয়, ছিপ দিয়ে ধরছো কেন? এই জলে জাল ফেলতে নেই, জাল ফেললে নাকি দিঘিতে যারা থাকে তারা ক্ষুণ্ণ হয়। কথাটা শুনে নিতাই চমকে উঠল। ঠিক তখনই তার মনে হলো ঠান্ডা একটা হাওয়া দিঘির দিক থেকে হঠাৎ ছুটে এসে ধাক্কা দিল তার চোখে। এক পলকের জন্য নিতাই কিছু একটা বুঝে উঠতে যাবে, এমন সময় হারাধনের মুখের হাসি চলে গেল ছিপের ওপর।
আস্তে আস্তে নড়তে নড়তে ডুবছে, শুধু টান পড়ছে। হারাধন ছিপটা এক হাতে ধরে টানলো, তারপর সুতো ছাড়তে লাগলো একটু একটু করে। হারাধনের চোখে মুখে একটা কৌতূহলী হাসি। মাছ পড়েছে। নিতাই অবাক হয়ে তাকিয়ে দেখছিল হারাধনের মুখের দিকে আর তার সামনে ঘুরতে থাকা হুইলটার দিকে। একসময় হুইলের সুতোটা সামান্য শান্ত হতেই হারাধন সুতো গোটাতে লাগলো। কতক্ষণ সময় কেটেছিল হারাধন নিতাইয়ের তা মনে নেই, কিন্তু সুতো গোটাবার পর যেই জলের কাছাকাছির দিকে নিতাই তাকিয়েছে, এমন সময় দেখতে পেল সুতোর একদম শেষ প্রান্তে, যেটা উপরের দিকে উঠে আসছে, সেটা মাছ নয়, একটা মাথা। সাদা আকাশে মণিহীন তার দুটো চোখ, মুখের ভেতর যেন অজস্র অসংখ্য দাঁত কিলবিল করছে। একটা লম্বা জিভ বেরিয়ে এসেছে মুখের ভেতর থেকে। গোটা শরীর উলঙ্গ, যদিও শরীরের প্রায় বুকের কাছ পর্যন্তই উঠে এসেছিল। উপরের দিকে দুটো হাত লম্বা সাপের মতো, আর সেই হাতে কালো নখগুলো কিলবিল করছে। নিতাই চিৎকার করে উঠেছিল। হারাধন হাতের ছিপটা ছুঁড়ে ফেলেছিল জলের ভেতর, তারপর উঠে আসার চেষ্টা করেছিল উপরে। একেতেই দিঘির পাড়টা সামান্য ঢালু, এখানে ওখানে ভেঙে পড়েছে। নিতাই চট করে উঠে এলো উপরের দিকে। ঢালু পাড় পেরিয়ে উপরের ফাঁকা জায়গাতে উঠতেই নিচের দিকে তাকিয়ে দেখল হারাধন কখন যেন হুমড়ি খেয়ে পড়েছে জলে। বাবা বাবা, উপরে উঠে এসো, উঠে এসো উপরে। হারাধন ততক্ষণে জলের মধ্যে গিয়ে পড়েছে আর বুঝতে পেরেছে সেই ভয়ঙ্কর মূর্তিটা তার অসংখ্য দাঁতে তার পায়ের কাছটা কামড়ে ধরেছে। তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল হারাধন। বলল, তুই এখানে থাকিস না, তুই পালা এখান থেকে, পালা। নিতাইয়ের দু চোখ জলে ভরে উঠল। বাবাকে ছেড়ে সে যেতে চাইছিল না, কিন্তু সে একা কি করবে? গ্রামে ছুটে গিয়ে লোকজন ডেকে আনলো। চারপাশে আরো অন্ধকার নামছিল। টর্চ, হ্যারিকেন, ছিপ সবকিছুই পড়ে রইল সেখানে। একটা হ্যাঁচকা টান দিয়ে হারাধনকে জলের তলায় নিয়ে চলে গেল কে যেন। আর ঠিক তারপরেই জলের ঠিক মাঝ বরাবর আবার ভেসে উঠল সেই মাথাটা, বুকের কাছ পর্যন্ত। সেটা একভাবে তাকিয়ে আছে নিতাইয়ের দিকে। নিতাইয়ের আর কিছুই মনে নেই। সে ছুটতে ছুটতে বাড়ির উঠোনের কাছে এসে ধড়াম করে পড়ে জ্ঞান হারিয়েছিল। এতক্ষণ একটানা কথা বলে নিতাই খুড়ো পুরো কথা শেষ করতেই অবিনাশ বলে উঠল, আরে এটা হলো অনেক বছর আগের কথা। তখন তোমার বয়স ছিল 16 আর এখন তোমার বয়স 70। আর তার মানে ভাবো তো। আরে বয়স হয়েছে তো কি হয়েছে, ঘটনা তো সত্যি। ওই দিঘির দিকে লোকজন সহজে যেত না, এমনকি আমাদের গ্রামের লোকও না। তবে আমাদের বয়স তখন কম, বুঝলে। তাই দু একজন বন্ধু মিলে মাঝে মাঝে আলো থাকতে ওই দিঘির দিকে ঘুরতে যেতাম। কখনো কিছু দেখিনি, মাছ ধরার কথা সেখানে কখনো মনে হয়নি। অথচ সেই নদীর জলে খেই মারত ছোট বড় মাছেরা। মাঝে মাঝে মনে হতো এত বড় মাছ বোধহয় আমাদের নদীতেও নেই, কিন্তু তবু কোনোদিন ইচ্ছা হয়নি মাছ ধরার। সেদিন যে কেন বাবার ইচ্ছা হয়েছিল ওই দিঘিতে মাছ ধরার, সে কথা আমি বলতে পারবো না। আমি শুনেছি যে মানুষের ভবিতব্য নাকি আগে থেকে লেখা থাকে, কোথায় কি হবে না হবে এইসব নাকি ঠিক করা থাকে। হতে পারে তখন আপনার বাবার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। তাই যে মানুষটা এতগুলো দিনে কখনোই সেই দিঘির জলে মাছ ধরতে যাওয়ার কথা ভাবলো না, সে হঠাৎ করে সেই দিনই ভাবলো, আর সেই দিনই এমন কিছু হলো। আচ্ছা, আপনি ঠিক দেখেছিলেন জলের তলা থেকে সত্যি সত্যি কেউ উঠে এসেছিল? নিতাই খুড়ো একবার থামলেন, তারপর বাইরে আকাশের দিকে তাকিয়ে রইলেন বেশ কিছুক্ষণ। এতগুলো বছর কেটে গেছে, অথচ মাঝে মাঝে মনে হয় সেই ঘটনা যেন আমি চোখের সামনে দেখতে পাই। তোরা বিশ্বাস করবি না, সেদিন যদি ওই দিঘির জলে আমি কোনোভাবে স্পর্শ করতাম, তাহলে হয়তো আমারও অবস্থাও তেমনই হতো।
এতক্ষণ ধরে একটানা ওরা কথাগুলো শুনে চলেছিল। ওরা বলতে অবিনাশ, মুকুন্দ এবং ওদের পাশে বসে থাকা ওদেরই থেকে বছর 5 কম বয়সের শীর্ষেন্দু। ছেলেটা চুপচাপ, কথা কম বলে, কলকাতায় কোনো একটা কলেজ থেকে পড়াশোনা করছে। এদিকে অবিনাশ আর মুকুন্দ দুজনেই কলকাতার কোনো এক প্রাইভেট কোম্পানিতে কাজ করে। পুজোর ছুটিতে কলকাতায় আর ভালো লাগে না ওদের, তাই 3 জন মিলে এই ধবলপুর বলে গ্রামে এসেছে। জায়গাটা শীর্ষেন্দুর চেনা, আর যে নিতাই খুড়ো গল্প বলছিল সে শীর্ষেন্দুর দূর সম্পর্কের এক খুড়ো। এ বাড়িতে নিতাই খুড়ো আর তার মাঝবয়সী মেয়ে ছাড়া আর কেউ থাকে না। সত্যি বলতে এক কাজে 2 কাজ হচ্ছে। নিতাই খুড়োর ওই মেয়েটিকে অবিনাশের জন্য একরকম দেখাশোনা করা হবে, আর তাছাড়া কয়েকটা দিন এখানে থাকাও হবে। নিতাই খুড়ো গল্প শেষ করতেই এইবার শীর্ষেন্দু মৌনতা ভেঙে বলল, হতেই পারে ওই দিঘিতে কোনো অভিশাপ আছে। এমনিতেই রাজরাজাদের ব্যাপার, তার উপর এত বছরের পুরনো ওই দিঘির সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস হয়তো কিছু আছে। এই তোদের এই গাল গল্প রাখতো। প্রত্যেক গ্রামে কোনো না কোনো একটা গল্প থাকেই, কোনো না কোনো অভিশাপ, কোনো না কোনো ইতিহাস এসব থেকেই যায়, বুঝলি তো? বলি, এগুলো কি গ্রাম নাকি মাটির তলা থেকে উঠে আসা ওই কাঁসা পিতল মাটির বাসনের মতন প্রত্নতত্ত্বের জিনিস? হ্যাঁ, দেখ দেখ, এসব আমি বিশ্বাস করি না। আরে নিতাই খুড়োর সঙ্গে যা হয়েছে, কিংবা নিতাই খুড়োর বাবার সঙ্গে যা হয়েছে, সেটা একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। পা পিছলে দিঘির জলে পড়ে গিয়েছিলেন ভদ্রলোক। আর এত কম বয়সে নিতাই খুড়ো কি দেখতে গেছে নাকি ওসব? তার মাথায় তো এমনিতেই ব্যাপারগুলো ঘুরছিল। হয়তো তার বাবা ওই জলে থাকা কোনো কিছুর কথা তাকে আগেই বলেছে, হতেই তো পারে। নিতাই খুড়ো উত্তর করল না, সামান্য হেসে বলল, তোমরা এসব কথা বিশ্বাস করবে না তা আমি আগে থেকেই জানতাম। শহরের মানুষেরা এসব বিশ্বাস করতে চায় না, তবে শহর থেকে যারা এসে আজ পর্যন্ত ওই দিঘিতে মাছ ধরতে গিয়েছে কিংবা ওই দিঘির জল স্পর্শ করেছে, তারা আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরতে পারেনি। কার কি হয়েছে এসব জেনে আমার লাভ নেই, ঠিক আছে? তোমরা যদি বিশ্বাস না করো তাহলে আমি ওই দিঘির জলে যেতে পারি এবং চাইলে রাতের বেলা ওই দিঘির জলে নামতেও পারি। এই কথা শুনে দরজার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা চমকে উঠল। না, বলতে যাবে ভেবে বলল না। ব্যাপারটা অবিনাশের নজর এড়ালো না। তখন সন্ধ্যা নামতে শুরু করেছে। বাইরে আকাশের দিকে তাকিয়ে আবার নিতাই খুড়ো বললেন, কই রে, মুড়ি মেখে দে 2টো, একটু মুড়ি খাই সবাই মিলে। মেয়ে দেখার ব্যাপারটা ভালোভাবে চলুক বা না চলুক, গ্রাম ঘোরা কিন্তু ভালোই হচ্ছিল। ধবলপুর গ্রাম বেশ বড়। গ্রামের বড় শিবতলার মাঠ, কৃষ্ণ মন্দির, এমনকি ভাঙা রাজবাড়িটা পর্যন্ত যমুনা ওদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিল। যমুনা লাজু, কিন্তু পথে ভালোই কথাবার্তা বলল ওদের সঙ্গে। অবিনাশ আর যমুনা সামনের পথে হাঁটছিল, পেছনের পথে শীর্ষেন্দু আর মুকুন্দ। অবিনাশ বলছিল, এই তুমিও কি নিতাই খুড়োর মতন ওইসব কথায় বিশ্বাস করো? আরে ওই দিঘির জলে কিছু আছে এটা বিশ্বাস করো তুমি? কিছু আছে কিনা জানি না, তবে গ্রামের লোকেরা ওই দিকটা এড়িয়েই চলে। বিশেষ করে রাতের বেলা কেউ ওই দিকটা যায় না। একবার আমার ঠাকুরদা দিঘিতে মাছ ধরতে গিয়েছিল, শুনেছি পরে বাবার কাছ থেকে। বাবা যখন লোক লস্কর নিয়ে ওখানে গিয়েছিলেন, তখন সব কিছু থাকলেও ঠাকুরদাকে না আর খুঁজে পাওয়া যায়নি। আর গোটা দিঘির জলে ছড়িয়েছিল লাল রক্ত। অথচ কেউ যে জলে নেমে কিংবা জাল ফেলে দেখবে, সেই সাহসটাও কিন্তু দিনের বেলাতেও করতে পারেনি। কথাগুলো শুনে অবিনাশের সেই দিঘিটা দেখার বড় ইচ্ছা হলো। বেশ তো, তুমি আমায় সেই দিঘির পাড়ে নিয়ে চলো। রাতের বেলা তোমরা যখন যাও না তো ঠিক আছে, কিন্তু দিনের বেলা তো দেখতে যেতেই পারি ওটা, নাকি? যমুনা চমকে উঠে মুখ তুলে তাকালো। অবিনাশের মনে হলো যমুনার চোখে মুখে তার জন্য একটা চিন্তা ফুটে উঠেছে। তাই অবিনাশ সামান্য হেসে আবার কি একটা বলতেই ওরা 4 জন এগোলো রাজবাড়ির সামনে সেই পুরনো দিঘিটার দিকে। দিঘিটা ছোট। দিঘির একদিকে, অর্থাৎ রাজবাড়িটা যেদিকে, সেই দিক থেকে একসময় সিঁড়ি ছিল। সেই সিঁড়ি এখন ভেঙে এসেছে।
তাছাড়া দিঘির চারদিকটাই একসময় বাঁধানো ছিল। বাঁধানো দিঘির অপর প্রান্ত থেকে নিচের দিকে ঢালু হয়ে নেমে গেছে। ঢালটা খুব বেশি নয়, সেখান থেকে অতি সাবধানে নিচের দিকে নেমে যাওয়া যায়। দিঘির জল বেশি বোঝাই যায়। তাছাড়া ছোটোখাটো মাছের দল এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। দিনের আলোতে জলের মধ্যে বুদবুদ কাটছে। জলের মধ্যে খাই অন্যরকম। ঠিক তখনই রাজবাড়ির দিক থেকে একটা গরম বাতাস ভেসে এলো দিঘির পাড়ে। অবিনাশ দিঘির পাড়ে দাঁড়িয়ে তাকিয়েছিল জলের দিকে। এর আগে অনেক পুরনো পুকুর দিঘি সে দেখেছে, কিন্তু এইটা কেমন যেন অন্যরকম। জলটা যেন কেমন ময়লাটে। জলের নিচে কি আছে তা চট করে বোঝা যাবে না। যেন জলের উপরে সবুজ একটা মোটা আঠার মতো আস্তরণ ছড়িয়ে দিয়ে গেছে কেউ, আর সেটা জলের নিচের সবটুকু আড়াল করে রেখেছে। অবিনাশের শরীরটা কেমন যেন শিরশির করে ওঠে। তখনই শীর্ষেন্দু বলে, জলে অনেক বছর কোনো মানুষের পা না পড়লে সেই দিঘির জল নাকি আস্তে আস্তে বদলে যায়। সেই দিঘির জলের তলায় অনেক কিছু থাকে। রাজারা যখন এখানে থাকতো তখন নাকি শুনেছি এই দিঘির জলে অনেককে শাস্তি দেওয়া হতো। যারা রাজার অবাধ্য হতো তাদের ধরে এনে হাতে পায়ে শিকল পরিয়ে ওই দিঘির জলে নামিয়ে দেওয়া হতো। শিকলের ভারে তারা জলের মাঝখানে আস্তে আস্তে নিচের দিকে চলে যেত। যদিও বা সাঁতার কেটে উপরে উঠে আসার চেষ্টা করতো, কিন্তু কতক্ষণ ধরে একজন মানুষ এক জায়গায় সাঁতার কাটতে পারে? ধীরে ধীরে তার পাহাড় গোটা শরীর ক্লান্ত হলে নিজেই তারা ডুবে যেত। কি বিভৎস ব্যাপার! তার মানে সত্যি সত্যি কিছু আছে। কথাগুলো শুনতে শুনতে অবিনাশ কেমন যেন রেগে উঠছিল। কি আছে এই দিঘির জলে? কিচ্ছু নেই, সেটা সবার কাছে প্রমাণ করে দিতে হবে। তাই হঠাৎ করে সে বলে বসলো, এই দিঘির জলে আমি নামবো, এখন নয়, আজ রাতের বেলায় নামবো। অবিনাশের কথা শুনে মুকুন্দ, শীর্ষেন্দু, যমুনা তিনজন একসাথে চমকে উঠল। যমুনা প্রায় কাতর স্বরে বলে উঠল, দেখো, এমন করো না, করো না এমন। ওই দিঘির জলে কি আছে আমি নিজেও জানি না, কিন্তু যেখানে কোনো মানুষ যাওয়ার সাহস করে না সেখানে কিন্তু না যাওয়াটাই ভালো। অবিনাশ আর কোনো কথা বলে না, স্থির হয়ে তাকিয়ে থাকে জলের দিকে। শীর্ষেন্দু তাকায় সেদিকে, আর ঠিক তখন শীর্ষেন্দু দেখতে পায় একদম শেষের দিকে ওরা যেদিকে দাঁড়িয়ে আছে তার উল্টো দিকে দিঘির অন্য প্রান্তে হঠাৎ করে জলের তলা থেকে ভেসে উঠেছে একটা কালো মাথা। কিন্তু মাথাটা জলের উপরে উঠে যেন তাকায় ওর দিকেই। সাদা মণিহীন দুটো চোখ যেন একভাবে তাকিয়ে রয়েছে শীর্ষেন্দুর দিকে। ঠান্ডার সনসনে হাওয়াটা শীর্ষেন্দুর ঘাড়ের কাছে ছুঁয়ে যায়, যেন সে কিছু বলতে গিয়েও বলতে পারে না। তারপরেই কোনো রকমে সে মুকুন্দর কাঁধের উপর হাত রেখে বলে, মুকুন্দ, মুকুন্দ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, দিঘির পাড়ে ওটা কি? শীর্ষেন্দুর দৃষ্টি অনুসরণ করে মুকুন্দ তাকায় দিঘির ওপারের দিকে, কিন্তু সে কিছুই দেখতে পায় না। শীর্ষেন্দু বলে, মুকুন্দ, এই মাত্র দেখলাম দিঘির ওই পারে কে যেন একটা জলের উপরে উঠেছে। তাহলে তাহলে কোথায় গেল জিনিসটা? যমুনা কেমন যেন থমথমে হয়ে যায়। মুকুন্দর মুখেও কথা নেই, শুধু অবিনাশ অকারণেই জোর করে হেসে ওঠার চেষ্টা করে বলে, আরে আমায় ভয় দেখাবার চেষ্টা করে কোনো লাভ নেই। আমি যখন একবার বলেছি দিঘির জলের কাছে আমি আসবো, তখন আমি আসবই। আমায় তোরা আটকাতে পারবি না। এখন চল ফিরে যাই, দুপুরে লম্বা একটা ঘুমিয়ে নিতে হবে। রাতে কতক্ষণ জাগতে হবে তার তো ঠিক নেই। দেখো বাবা অবিনাশ, আমি তোমাকে জোর করতে পারি না, তোমাকে জোর করার কোনো অধিকার আমার নেই। কিন্তু তোমাকে একটা কথা বলি, রাতের বেলা তুমি দিঘির পাড়ে যাও, তাতে
আমার কোনো আপত্তি নেই, তবে দিঘির জল কোনো মতেই ছুঁয়ো না। নিতাই খুড়োর মুখে এমন একটা কথা শুনে বাকিদের সাথে অবিনাশ নিজেও কেমন যেন চমকে উঠল। কিন্তু জলে কি আছে নিতাই খুড়ো? জল ছোবো না এ কথাটা আপনি বারবার বলছেন কেন? ওই জল ভালো নয়। কত মানুষের রক্ত, কত মানুষের নিঃশ্বাস আর আর্তনাদ মিশে আছে তা তুমি জানো না। ওই জলের রং এমন সবুজ হয় কেন জানো? জলের তলায় যারা মরত, শিকল খুলে তাদের ওই জলের তলাতে পাথর বেঁধে ডুবিয়ে রাখা হতো। মাঝে মাঝে সেই পাথর খুলে সেই মৃতদেহগুলো ভেসে আসতো ওপরের দিকে, আর তার কোনো কিছুই করা হতো না। জলেই ওরা পচে যেত। মাছের দল ঠুকুরে ঠুকুরে খেত ওদের মাংস, আর তারপর কাকশকুনে ছিন্ন ভিন্ন করতো ওই পচা শরীরটাকে। তাই বলি বাবা, বিশ্বাস অবিশ্বাস তোমার কাছে, কিন্তু ভুল করে ওই জল ছুঁয়ো না। মুকুন্দ আর শীর্ষেন্দু অবিনাশের বিপক্ষে ছিল। শীর্ষেন্দু এবার ঠান্ডা গলায় বলল, অবিনাশ দা, আমি জানি না তুমি কেন ওখানে যেতে চাইছো, কোন জেদের কারণে যেতে চাইছো। তবে আগেই বলছি, আমাদের ভবিতব্য কিন্তু আগে থেকেই লেখা থাকে। হয়তো তোমার ভবিতব্যে এটাই লেখা আছে। অবিনাশকে একা কিছুতেই যেতে দেওয়া যাবে না। তোরা কেউ না গেলেও অন্তত আমি ওর সঙ্গে যাব। একা ওকে কিছুতেই ছাড়বো না। তারপর যদি কিছু একটা হয়ে যায়। নিতাই খুড়ো কিছু বললেন না, সামান্য হাসলেন। অবিনাশের মনে হলো নিতাই খুড়োর এই নির্বাক মৃদু হাসির মধ্যেই অনেক কিছু ছিল। রাতের অন্ধকারে জলটাকে কালো কুচকুচে চাদরের মতো বলে মনে হচ্ছিল, যেন একটা কালচে চাদর কেউ দিঘির জলের উপর পড়িয়ে দিয়ে গেছে। একটা ব্যাপার অদ্ভুত ছিল, দিঘির জল অসম্ভব শান্ত, কোথাও সামান্য তরঙ্গ পর্যন্ত নেই। মুকুন্দ আর অবিনাশ এসেছিল রাজবাড়ির সেই ঘাটের দিক থেকে। ওরা নেমে দিঘির জল থেকে প্রায় দুহাত দূরে একটা ভাঙা সিঁড়ির ঘাটের কাছে বসল। অবিনাশের যে একটু একটু ভয়ে করছিল না তা নয়, জেদের বসে কথাটা বলে এখান পর্যন্ত সে চলে এসেছে বটে, কিন্তু এবার সে কি করবে? দেখ, বাকিরা না জানলেও আমি তোকে জানি, আমি তোকে চিনি। ঝোঁকের বসে কথাটা বলে ফেলেছিস তুই, এখন নিজেই চিন্তায় পড়েছিস। শোন, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, দিঘির জল ছোঁয়ারও দরকার নেই। এখান থেকে ফিরে গিয়ে বলবি দিঘির জল ছুঁয়েছিস, ও সব কিছু হবে না। মিথ্যে কথা বলবো, কিন্তু মিথ্যে কথা বলা যে আমার একদম পছন্দ নয়। আচ্ছা, তোকে বলতে হবে না, আমি বলবো, তাহলে চলবে তো? আর এই দিঘির ব্যাপারে অনেক কিছু তো শুনলাম। দেখ, সেই কতদিন আগে নিতাই খুড়োর বাবা এখানে মারা গেছে, তারপর তো আর কিছুই হয়নি। তোর কি মনে হয় সেসব কথা কেউ জানে না বলেই এমনভাবে বলছে? তুই দেখ, তুই জল ছুঁতে নাই পারিস, এই দেখ আমি তোকে ছুঁয়ে দেখাচ্ছি। মুকুন্দ উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল দিঘির জলের দিকে। প্রথমে দিঘির জলের ব্যাপারটা সেও বিশ্বাস করেছিল, কিন্তু এখন তার মনে হচ্ছে আসলেই ব্যাপারগুলো সত্যি নয়। বিশেষ করে নিতাই খুড়ো কি যেন একটা লুকিয়ে রাখছিল বারবার। ভাঙা সিঁড়ি দিয়ে নেমে একদম দিঘির জলের কাছটা এসে দাঁড়ালো সে। শান্ত কালো চাদরের মতো জলটা নির্বাক হয়ে যেন চেয়ে আছে ওদের দিকেই, যেন অপেক্ষা করছে কোনো একটা কিছুর জন্য। মুকুন্দ আস্তে আস্তে হাতটা নামিয়ে আনলো নিচের দিকে। তার একটা আঙুল সে কালো চাদরের মতো দিঘির জলটাকে ভেদ করে আস্তে আস্তে ডুবিয়ে দিল ভেতরে। মুকুন্দর মনে হলো একটা ঠান্ডা ভাব তার আঙুল থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। দেখেছিস, আমি বলেছিলাম কিছু হবে না। এই তো দিঘির জল আমি ছুঁলাম, অত সব বাজে কথা। আরে আমি ওসব কথা নিতাই খুড়োর সামনে বলেছিলাম কারণ যাতে লোকটা কিছুটা ইমপ্রেস হয়, দ্যাটস ইট। তাছাড়া দেখ,
আমরা তো এসেছি মেয়ে দেখার জন্য, আর মেয়ে যে তোর পছন্দ হয়েছে সেটাও আমি জানি। শুধু শুধু সবাই মিলে লোকটার কথার বিরোধিতা করে। মুকুন্দ দিঘির কাছে ছিল। তার দুটো আঙুল তখনও দিঘির জলের বেশ খানিকটা ভেতরে ঢোকানো। পেছনে ঘুরে কথাগুলো বলছিল অবিনাশকে। অবিনাশ উঠে দাঁড়িয়েছিল নিচে নামার জন্য। ঠিক তখনই তার নজর চলে যায় মুকুন্দর থেকে একটু পেছনের দিকে জলের কাছে। এতক্ষণ ধরে নিষ্পন্দ হয়ে থাকা জলের মধ্যে একটা তরঙ্গ উঠেছে, যেন জলের তলা থেকে কিছু একটা আস্তে আস্তে উঠে আসছে ওপরের দিকে। তারই একটা বুদবুদ দেখা যাচ্ছে। চাঁদের আলোয় দিঘির জলটা কালো চাদরের মতো হলেও ঠিক মুকুন্দর পেছনের জায়গাটা যেন দৃশ্যমান হয়ে ওঠে। এদিকে মুকুন্দ আবার বলছে, শীর্ষেন্দুর সঙ্গে এই জায়গার ব্যাপারে যখন কথা বলছিলাম তখন ব্যাটা অনেক কিছুই বলেছিল। এই তো আঙুল ডোবালাম, কিছু কি হলো? লোকেরা একটা ছোট ব্যাপারকে অনেক বড় করে দেখে, বুঝলি তো? অবিনাশের নজর কিন্তু তখনও সেই পেছনের দিকে জলের মধ্যে। কারণ ততক্ষণে আর বুদবুদ নয়, সেই বুদবুদটাকে পেরিয়ে জলের ভেতর থেকে বেরিয়ে এসেছে একটা মাথা। চাঁদের আলো তার পেছনে এসে পড়লেও অবিনাশের যেন মনে হলো নিতাই খুড়োর বলা সেই কথাগুলো সে চোখের সামনে দেখতে পাচ্ছে। সাদা মণিহীন দুটো বড় বড় চোখ, মুখের ভেতর যেন হাজার হাজার দাঁত, মুখের ভেতর একটা লম্বা জিভ বেরিয়েছে বাইরের দিকে, গোটা শরীর উলঙ্গ, কিন্তু দেখতে পেয়েছিলাম শুধু মুখের কাছটা পর্যন্ত, কারণ অতটাই ওঠা। আর আর তার সাপের মতো লম্বা লম্বা দুটো হাত, আর কালো লম্বা নখ। নিতাই খুড়ো শুধু এটুকুই বলেনি, সে আরো বলেছিল, তার মুখের দিকে তাকিয়ে আমার মাছের কথা মনে হয়েছিল। অনেক মাছের মুখের ভেতরে ওই রকম অনেক দাগ থাকে। অবিনাশের মুখে ভয়ের চিহ্নটা মুকুন্দ প্রথমে বুঝতে পারেনি। তারপর যখন খেয়াল করলো অবিনাশ তার কথার উত্তর দিচ্ছে না, তখন বলল, আরে কি হয়েছে? দেখ, তুই আমাকে ভয় দেখাবার চেষ্টা করিস না। তুই ভালোভাবে জানিস এই মুকুন্দ কোনো কিছুতে ভয় পায় না। মুকুন্দ তোর পেছনে ওটা কে? তোর পেছনে ওটা কি এসেছে জলের মধ্যে? অবিনাশের গলার মধ্যে কি যেন একটা ছিল। মুকুন্দ চট করে সেটাই এড়িয়ে যেতে পারল না। পেছনের দিকে ঘুরে দেখতে যাবে এমন সময় সিঁড়ির একদম শেষের ধাপে ভাঙা অংশটার কাছে তার পা পড়তেই সে হুড়মুড় করে পেছনের দিকে হেলে গেল, আর তার শরীরটা ঝপ করে গিয়ে পড়ল জলের মধ্যে। এত দ্রুত ঘটনাটা ঘটে গেল যে অবিনাশ কিছু করারও সুযোগ পেল না। জলে পড়লেও মুকুন্দকে তখনও দেখা যাচ্ছিল। অবিনাশ ছুটে গেল, মুকুন্দর একটা হাত ধরে তাকে হ্যাঁচকা টানে তুলে আনার চেষ্টা করতে লাগলো, কিন্তু মুকুন্দর মুখ থেকে বেরিয়ে আসতে থাকলো চরম আর্তনাদ। অবিনাশ স্পষ্ট দেখতে পাচ্ছে জলের ভিতর থেকে বেরিয়ে আসা সেই বিভৎস মূর্তির মাথাটা, আর সে নিজের সেই হিংস্র হাজার হাজার দাঁতে কামড়ে ধরে আছে মুকুন্দর হাতের শিরার কাছটা। গল গল করে রক্ত বেরিয়ে আসছে সেখান থেকে। আমায় বাঁচা, আমায় বাঁচা অবিনাশ! ওটা কি? ওটা? তার মানে নিতাই খুড়ো মিথ্যে কথা বলেনি। ওই জিনিসটা যে স্পষ্ট জলের তলা থেকে উঠে এসেছে সেটা তো আমি নিজে দেখেছি। চাঁদের আলোয় এই বিভৎস জিনিসটার পেছনের দিকটা উজ্জ্বল, কিন্তু তার মুখটা ভালোভাবে বোঝা যায় না। মুকুন্দর হাত থেকে বেরিয়ে আসা গল গল করে লাল রক্ত কালো চাদরের মতো জলটাকে হালকা লালচে করতে শুরু করলো।
অবিনাশের মাথার ভেতরটা যেন পাগল হয়ে যাচ্ছিল। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। ক্রমশ সেই বিভৎস টানটা মুকুন্দর সঙ্গে সঙ্গে তাকেও জলের দিকে নিয়ে যেতে লাগলো। আর ঠিক তখনই অবিনাশের মনে পড়ল নিতাই খুড়ো বলেছিল, যাই হয়ে যাক না কেন জলস্পর্শ না করতে। মুকুন্দ হাতের যন্ত্রণায় প্রায় কাহিল হয়ে পড়ছিল। শুধু তাই নয়, সে বুঝতে পারছিল কবজির কাছ থেকে হাতটা সেই ধারালো দাঁতগুলো একেবারে কেটে ফেলেছে। একটা হ্যাচকা টানে মুকুন্দ নিজেকে সরাবার চেষ্টা করতেই বুঝতে পারল ঝপ করে একটা শক্ত কিছু জলের ভেতরে গিয়ে পড়ল। আর অবিনাশ মুকুন্দকে নিয়ে গেল কাছে। এখনই পালাতে হবে আমাদের এখান থেকে, এক্ষুনি। কথা বলতে বলতে অবিনাশের চোখ পড়ে গেল মুকুন্দর হাতের দিকে। তার যে হাতটা সে জলের মধ্যে রেখেছিল সেই হাতের 5টা আঙুল সহ কবজির কাছটা কেটে নিয়ে গেছে কেউ। গল গল করে রক্ত বেরিয়ে চলেছে। মুকুন্দ আর একটু হলেই জ্ঞান হারিয়ে ফেলবে, তার এমন অবস্থা। অবিনাশ তাকে জল থেকে ভালো করে তুলতে যেতেই মুকুন্দ জ্ঞান হারালো যন্ত্রণায়। আর সঙ্গে সঙ্গে শুধু মুকুন্দ একা নয়, অবিনাশও গিয়ে পড়ল সেই কালো চাদরের মতো দিঘির জলে। আর ছপ করে একটা শব্দের সঙ্গে সঙ্গে অবিনাশের চোখের পাতাটা বন্ধ হয়ে গেল। কোথা থেকে কি হয়েছিল অবিনাশ জানে না, কিন্তু প্রচণ্ড একটা শ্বাসকষ্টে তার জ্ঞানটা ফিরতেই সে চোখ খুলল। চারপাশটা কালো অন্ধকারের মতো, কিন্তু তার মধ্যে হাতড়ে হাতড়ে যেটা অবিনাশের হাতে ঠেকল সেটা হলো একটা শিকল। একটা নয়, 2টো শিকল তার হাতে ঠেকেছে। শিকল দুটো ধরে টান দিতে যেতেই অবিনাশের আরও একটা কথা মাথায় এলো, শিকলটা তার হাতে লাগছে না। শিকলটা দিয়ে কোনোভাবে তার 2টো হাত বাঁধা হয়েছে। পা তুলতে যেতেই অবিনাশ বুঝতে পারল তার 2টো পাও শিকল জড়িয়ে গেছে। কিন্তু এসব কখন হলো? ছোটবেলায় দেখা সেই স্বপ্নের কথাটা আবার মনে পড়ে গেল অবিনাশের। ছোট থেকে অবিনাশ স্বপ্ন দেখত, যদিও সেই স্বপ্নটা পরে বন্ধ হয়ে গেছিল। আজ এই অবস্থার মধ্যে পড়ে আবার সেই কথাটা তার মনে পড়তে লাগলো। দ্রুত সাঁতার কাটল অবিনাশ। সাঁতার কেটে উপরের দিকে উঠে আসতে সে বুঝতে পারল শিকলের টানে হাত পা দুটোই যেন ছেড়ে আসতে চাইছে না। শুধু গলা পর্যন্ত তার মাথাটা উঠে এসেছে উপরের দিকে। ঠিক একটু আগে সেই বিভৎস জন্তুটাকে সে যেমন ভাবে দেখেছিল। অবিনাশ উপলব্ধি করতে পারে দিঘিটির ঠিক মাঝের জায়গায় জলের উপরে ভেসে রয়েছে সে। চারপাশে কোথাও কেউ নেই। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও! অবিনাশের কথাগুলো বাতাসে ভেসে চারপাশে ছড়িয়ে পড়ল শুধুমাত্র, কিন্তু কেউ তাকে বাঁচাতে এলো না। মুকুন্দ কোথায়? শীর্ষেন্দু, নিতাই খুড়ো, যমুনা সবাই কি সত্যি সত্যি ভুলে গেল ওদের? সামান্য ভুলের জন্য কি ওরা ওদের বাঁচাতে আসবে না? অবিনাশ আরো কিছু করতে যাবে তার আগেই খেয়াল হলো দিঘির জলটা যেন পরিষ্কার, স্বচ্ছ জল। তাছাড়া দিঘির পাড়গুলো যেন ভালো করে বাঁধানো। সেই ভাঙা রাজবাড়ির দিক থেকে কিসের যেন সুর ভেসে আসছে। তাছাড়া চারপাশটা যেন সামান্য সময়ের মধ্যেই বদলে গেছে। অবিনাশ অবাক হয়ে চারিদিকে তাকাতেই দেখতে পেল
সিঁড়ির দিক থেকে কতগুলো লোক এসে নামছে। তাদের পরনে অদ্ভুত পোশাক, যুদ্ধের সৈনিকদের যেমন পোশাক হয় অনেকটা তেমন। তাদের মধ্যে একজন গম্ভীর গলায় বলল, ওকে শাস্তি দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ওর জীবন নিজে নিজে বেরিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত জলের মাঝখানে রেখে দিতে হবে ওকে। তার কথার উত্তরে কি যেন কি বলল, ঠিক বোঝা গেল না। কথাগুলো হাওয়ায় ভেসে যেতে লাগলো। অবিনাশ চিৎকার করে বলল, বাঁচাও আমায়! তোমরা কারা? তোমরা কারা? মুকুন্দ কোথায় গেল? কোথায় গেল মুকুন্দ? অবিনাশের কথা ওদের কানে গেল না। যারা এসেছিল তারা দিঘির পাড়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মুকুন্দর গলায় আর কোনো কথা বলার মতো শক্তি নেই। একটু পরেই আবার সবকিছু কেমন অন্ধকার হয়ে গেল। মুকুন্দ বুঝতে পারল শিকলের প্রবল টানে সে আস্তে আস্তে জলের ভেতরে ডুব দিতে শুরু করেছে। এদিকে জ্ঞানটা আবার যখন ফিরল, অবিনাশ দেখতে পেল সে শুয়ে আছে দিঘির সিঁড়ির উপরের দিকের ফাঁকা জায়গাটায়। তার মুখের ওপর ঝুঁকে শীর্ষেন্দু। শীর্ষেন্দু বলছে, কি হলো অবিনাশ? অবিনাশ চোখ খোল! অবিনাশ! অবিনাশ চোখ খুলে শীর্ষেন্দু, যমুনা, নিতাই খুড়ো, এমনকি গ্রামের আরও কয়েকজনকে দেখতে পেল। তাদের মধ্যে একটা উৎকণ্ঠার ভাব। যমুনা বলছে, তোমার বন্ধু কোথায় গেল? তোমার বন্ধু? যমুনার কথা শুনেই মুকুন্দর কথা মনে পড়ে গেল অবিনাশের। সে তাড়াতাড়ি উঠে দাঁড়াতে যেতেই গোটা শরীরে একটা অদ্ভুত যন্ত্রণা অনুভব করলো। কিসের যন্ত্রণা? যেন গোটা শরীরে কিছু একটা দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সেই ভার আর যন্ত্রণা তাকে উঠে দাঁড়াতে দিচ্ছে না। দুদিক থেকে দুজনে তাকে ধরল। অবিনাশ তাকালো জলের দিকে। তার চোখের দৃষ্টি অনুসরণ করে আলো নিয়ে অনেকেই সিঁড়ি বেয়ে খানিকটা নেমে গেল। শুধু পেছন থেকে নিতাই খুড়ো চিৎকার করে বলল, এই খবরদার, খবরদার বলছি, জল কেউ স্পর্শ করবে না। কেউ জল স্পর্শ করল না, কিন্তু মুকুন্দকে খুঁজে পাওয়া গেল না। অবিনাশের মনে হতে লাগলো তার জন্যই মুকুন্দ হারিয়েছে। সেই তো জিদ করে এখানে এসেছিল, না হলে মুকুন্দ তো আর একা একা এখানে আসতো না। কিন্তু তার সঙ্গে যা ঘটল সেটা কি জলের মাঝখানে এসে নিজেকে দেখতে পেয়েছিল? আর ওই জলের ধারে যারা এসে দাঁড়িয়েছিল তারা কারা? অবিনাশের মাথার ভেতর ঝিমঝিম করতে লাগলো। সে শুনতে পেল শীর্ষেন্দু বলছে, এই ধবলপুর গ্রামে আগে এখানে যে রাজার বাস ছিল তার ব্যাপারে আমি ইতিহাসের কয়েকটা বইতে খানিকটা পড়েছি। আপনারা যা বলছেন সেটা সবই ঠিক, কিন্তু সমস্যা হলো শেষবার এক অপরাধীকে শাস্তি দিতে গিয়ে কোনো একটা সমস্যা হয়েছিল। সে শুধুই জলের মধ্যে ডোবে না, গোটা রাত ধরে সে সাঁতার কাটতে কাটতে ওইখানেই ছিল। তারপর কোনো এক সাধু কিংবা তান্ত্রিক এসে রাজাকে বলেছিল ওই কাজ বন্ধ করতে, অপরাধীকে মুক্তি দিতে। তারপর থেকে ওই দিঘি পরিত্যক্ত হয়ে যায়। কিন্তু সমস্যা হলো তারপর থেকেই রাজপ্রাসাদে ভাঙন ধরতে শুরু হয়। অন্তত ইতিহাসে সমস্তই আমরা জেনেছি, সত্যি মিথ্যা এসব কিছুই আমরা জানি না। মুকুন্দকে আর যে পাওয়া যাবে না তা আমি নিশ্চিত করেই বলছি। তবে অবিনাশ নিজেও কিন্তু ওই জল স্পর্শ করেছে। নিতাই খুড়ো, তোমার কিছু বলার আছে আমার। চলো, এখনই বাড়ি যেতে হবে। গ্রামের লোকেরা আরো কিছুক্ষণ খোঁজাখুঁজি করে, কিন্তু মুকুন্দকে না পেয়ে অবিনাশকে নিয়েই ওরা ফিরে যায় নিতাই খুড়োর বাড়িতে। সে রাতেও বাড়িতে কেউ ঘুমায়নি। অবিনাশ খানিকটা সুস্থ হয়েছিল। তারপর নিতাইকে বলে,
তার সেই আশ্চর্য অভিজ্ঞতার কথা। দেখো, তুমি যদি ছোটবেলা থেকে ওই স্বপ্ন দেখে থাকো তাহলে হয়তো তোমার সঙ্গে ওই রাজার পরিবারের কিংবা ওই দিঘির কোনো সম্পর্ক আছে। হতে পারে ওই কারণেই তুমি দিঘির জলে পড়ে যাওয়ার পরেও ফিরে এসেছো, কিন্তু তোমার বন্ধু ফিরতে পারেনি। তুমি কি স্বপ্নটা ছোটবেলায় দেখেছো সেটা একটু বলবে? এমন কিছু দেখতাম, তবে আরও দেখতে পেতাম। আমি তখন অনেক ছোট বোধহয়। তখন ওই দিঘিটার পাশে রাজপ্রাসাদ, সব কিছু আগের মতোই ছিল। আমি দুপুরের দিকে সবাইকে লুকিয়ে দিঘির জলে নামতাম। দিঘির জলের তলায় শুধু মাটি নয়, সেখানে রয়েছে বড় বড় 3টে দরজা, আর তার সঙ্গে রয়েছে মস্ত বড় একটা খিলান। সাঁতার কেটে জলের তলায় গিয়ে সেই খিলান পর্যন্ত আমি যেতাম, আর দেখতাম সেই খিলানের ওপারে জলের তলায় কারা যেন পড়ে রয়েছে। তাদের কারো শরীরে প্রাণ নেই, তারা সবাই মৃত। ভারী ভারী পাথর তাদের সঙ্গে বাঁধা, এবং সেই অবস্থায় তারা তাকিয়ে দেখতো আমার দিকে। অদ্ভুতভাবে হাসতো ওরা। তাদের মধ্যে অনেকে হাত তুলে আমায় ডাকতো। ওদের চোখে মরা মাছের মতন দৃষ্টি, মুখে অদ্ভুত হাসি। আমি কখনোই ওদের কাছে যেতাম না, শুধু একবার ছাড়া। একবার ছাড়া? জানি না আমার কেমন যেন মনে হতো। আমি ওদের কাছে গিয়েছিলাম, অন্তত একবার ওদের কাছে আমি গিয়েছিলাম। কবে গিয়েছিলাম, কখন গিয়েছিলাম আমার মনে নেই, আমি জানি না কিছু। তবে সেই কথা যে আমার মাঝে মাঝে স্পষ্টভাবে মনে পড়ে। শীর্ষেন্দু যখন আমায় এই গ্রামের কথা, এই দিঘির কথা বলেছিল, তখন আমি অবাক হয়েছিলাম। আমার ভাবনা এবং স্বপ্নে যে দিঘি, রাজপ্রাসাদ সব কিছু ছিল, তার সঙ্গে শীর্ষেন্দুর বলা সব কথা মিলে গিয়েছিল। জায়গাটার কথা অবিনাশকে বলতে অবিনাশ একটু চমকে ছিল, তা আমার মনে আছে। তবে ব্যাপারটা যে এমন কিছু হবে তা আমি জানতাম না। হতে পারে ওই দিঘির সঙ্গে অবিনাশের পুনর্জন্মের কোনো যোগাযোগ আছে। যা সে স্বপ্নে দেখে তা আসলে সমস্ত কিছুই তার পুনর্জন্ম কিংবা তার আগের কোনো জন্মে ঘটেছিল। আমার এখনো মনে পড়ে, একবার আমি ওদের কাছে গিয়েছিলাম। একবার ওদের ওই আহ্বান আমি এড়াতে পারিনি। জলের মধ্যে সাঁতার কাটতে কাটতে খিলান পেরিয়ে আমি ওই ওদের কাছ পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। আর তারপরেই ওরা আমায় জড়িয়ে ফেলে একটা শিকল দিয়ে। আমি উপরে ওঠার প্রাণপণ চেষ্টা করি, চিৎকার করে যাই, কিন্তু কিছুতেই উঠতে পারি না। ওরা আমার চারপাশে ঘিরে ছিল বড় বড় পাথর, ওদের পায়ের সঙ্গে বাঁধা সেই পাথর। পায়ে বাঁধা থাকা অবস্থাতেই ওরা অবলীলায় আমার চারপাশে ঘুরছিল। কি বিভৎস দেখতে ওদের! সাদা ফ্যাকাশে চোখ আর অজস্র দাঁত তার মুখের ভেতর। লম্বা লকলকে জিভ দিয়ে ওরা জলের মধ্যে আমার গোটা শরীর চাটছিল। তারপর আর কিছু মনে নেই। অবিনাশের এই আশ্চর্য কথা শুনে নিতাই খুড়ো পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল। তবে অবিনাশকে তার পছন্দ হয়েছিল। যমুনার অবিনাশকে ভালো লেগেছিল। তাই এর প্রায় মাসখানেক পরে অবিনাশীর সঙ্গে যমুনার বিয়েটা হয়ে যায়। তবে গ্রাম থেকে চলে আসার আগে নিতাই খুড়ো এক গুণিনকে ডাকিয়ে অবিনাশের হাতে বেঁধে দিয়েছিল একটা তাবিজ। প্রায় মাসখানেক পরে, অর্থাৎ যমুনার সঙ্গে অবিনাশের বিয়ের মাসখানেক পরে, অবিনাশ যমুনাকে নিয়ে তার এক মাসির বাড়িতে ঘুরতে গিয়েছিল। সেই মাসির বাড়ির পেছন দিকে আছে এক বড় বাউর। সন্ধ্যার পর দুজনে মিলে হাঁটতে হাঁটতে সেই বাউরের পাড়ে গাছের তলায় গিয়ে দাঁড়িয়েছিল। কথায় কথায় যমুনা সেই দিঘির কথা তুলতেই অবিনাশের মুখটা কেমন যেন হয়ে যায়। ওই দিঘির কথা আমায় আর মনে করিও না যমুনা, ও কথা আমি ভুলতে চাই। আমার জন্য মুকুন্দ ওভাবে মরেছে, সে কথা আমি কখনো ভুলতে পারবো না। তুমি এমনভাবে ভাবছো কেন? তুমি কেন এমনভাবে ভাবছো? দেখো, আরে মুকুন্দদা তো নিজেই বলতো যে সবার ভবিতব্য লেখা আছে, তাই তার ভবিতব্য যা লেখা ছিল তাই হয়েছে। এতে তো তোমার কোনো দোষ নেই। যমুনা শান্ত করার চেষ্টা করে অবিনাশকে। অবিনাশের কাঁধের ওপর নিজের মাথাটা রেখে চুপ করে বসে থাকে। বাউরের দিক থেকে ঠান্ডা হাওয়া ভেসে আসছে। অবিনাশ স্থির চোখে তাকিয়েছিল বাউরের দিকে। কোনো একটা অজানা কারণে
হঠাৎ করেই তার হাতের মাদুলিটা খুলে নিজে থেকেই মাটিতে পড়ে যায়। আর ঠিক তখনই অবিনাশ এই বাউরের জলের দিকে তাকিয়ে দেখতে পায় জলের ঠিক কাছে এক জায়গায় বুদবুদ উঠতে শুরু করেছে। অবিনাশ বুঝতে পারে জলের তলা থেকে কি যেন একটা উঠে আসছে, কিন্তু কে উঠে আসছে? সেই ধবলপুর গ্রামে আগে দিঘি থেকে উঠে আসা জল সে যেমন দেখেছিল, এবারেও ঠিক তেমনই তার মনে হতে লাগলো। তখন বিকেল পেরিয়ে সন্ধ্যা পুরোপুরিভাবে এসে গেছে। অবিনাশ ঘামতে লাগলো এই দৃশ্য দেখে। সেই সময় তার পাশে বসে থাকা যমুনা তাকে বলছে, তোমার যে সেদিন কিছু হয়নি তাতে আমি বেশ খুশি হয়েছি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যদি তোমার কিছু হয়ে যায়। তাছাড়া তোমার যে ওরকম অদ্ভুত স্বপ্ন আসতো, এত কিছু তো আমি জানতাম না। অবিনাশ তখনও তাকিয়ে আছে সামনের দিকে। জলের তলা থেকে উঠে আসছে কে যেন একটা। অবিনাশ জানে না কে উঠে আসছে। সেই সাদা মনেহীন ফ্যাকাশে চোখ, মুখের ভেতর অজস্র দাঁত আর লম্বা জিভওয়ালা কেউ নয়। জলের তলা থেকে উঠে আসছে লম্বা চুল, লম্বা নাক, পাতলা ঠোঁট, মাঝারি গায়ের রঙের অবিনাশের চেনা একজন, যার বাঁ হাতের কাছটা আঙুল থেকে কবজি পর্যন্ত কাটা, সেখান থেকে রক্ত ঝরছে, যার কপালে ঠিক ডান দিকে একটা তিল আছে। অবিনাশ থরথর করে কেঁপে উঠল, আর ঠিক তখনই বুঝতে পারল যমুনা অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। সেখান থেকে যমুনা যখন অবিনাশের মাসির বাড়িতে ফিরেছিল, তখন তার পাগল পাগল অবস্থা, গোটা শরীর ভিজে। যমুনা কথা বলতে পারছে না, মুখ থেকে থুতু উঠে আসছে তার। প্রচণ্ড ভয় পেলে যেমন হয় ঠিক তেমনটাই। তারপরে যমুনা স্বাভাবিক হয়েছিল খানিকটা, এবং জ্ঞান হারাবার আগে যেটুকু সে বলতে পেরেছিল তার অর্থ দাঁড়ায় এই রকম। আমি হঠাৎ করে দেখলাম অবিনাশ কেমন যেন করছে, জলের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছে, আর জলের ভেতর থেকে যেন কাকে দেখতে পেয়ে আস্তে আস্তে জলের দিকে এগিয়ে যাচ্ছে। আমি অনেকবার তাকে আটকাবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ধীরে ধীরে জলের মধ্যে নেমে গেল। আমি জলের কাছ পর্যন্ত গিয়েছিলাম, আর ঠিক তখনই দেখতে পেলাম ওর হাতে সেই তাবিজটা নেই। বাবা বারবার বলে দিয়েছিল, সেই গুণিন বাবাকে জানিয়েছে ওই তাবিজটা ওর শরীরে না থাকলে সমস্যা হবে। আমি চেষ্টা করেছি যেন, কিন্তু পারিনি। অবিনাশকে আজকে যে কে ডেকে নিয়ে গেল জলের মধ্যে আমি জানি না। যমুনা এরপর ফিরে গিয়েছিল তার গ্রাম ধবলপুরে নিতাই খুড়োর কাছে। নিতাই খুড়ো আকাশের দিকে তাকিয়ে একবার হেসেছিল, মুখে কিছুই বলেনি। ভবিতব্যে কি লেখা থাকে তা হয়তো সবাই জানে না, তবে কেউ কেউ এই কথা জানে হয়তো।